যেভাবে আহ্বান করা হয়েছে বক্তব্য দিবেন, আমি বক্তব্য দেওয়ার জন্য উঠি নাই, শোনার জন্য উঠেছি। আহ্বান জানাবো শোনার জন্য। বাংলাদেশের সকল পত্রিকার সম্মানিত সম্পাদকবৃন্দ যারা উপস্থিত আছেন, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া চিফ নিউজ এডিটর এবং নির্বাহী এডিটরও অনেকে এসছেন। আমরা আমাদের দাওয়াত সবাইকে দিতে পারি নাই, এটা আমাদের ভুল, আমাদের গলতি, দয়া করে ক্ষমা করবেন। বাংলাদেশের গণমাধ্যমের সাথে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে আমরা যেভাবে বসতে পারতাম গত এক বছরে সেভাবে আমাদের বসা হয়নি, সেজন্য ক্ষমা করবেন। আমাদের মিডিয়া সেল এবং গণমাধ্যমের সাথে যারা যোগাযোগ রক্ষা করেন তারাই এক বছর বিভিন্ন ব্যস্ততার মধ্যে গিয়েছে, সেজন্য সংগঠিতভাবে আপনাদের সাথে আমরা কথা বলতে পারি নাই, আবারও ক্ষমা করবেন। আপনারা সমাজের দর্পণ, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। পত্রিকা তো একটা অ্যাবস্ট্রাক্ট, একটা বিমূর্ত শব্দ, সেটাকে মূর্ত করেন আপনারাই সাংবাদিকবৃন্দ। জাতির বিবেক, জাতির মতামত যা কিছুই প্রতিফলিত হয় সংবাদপত্রের মাধ্যমে হয়, গণমাধ্যমে হয়, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আজকাল, আগে ইলেকট্রনিক মিডিয়া ছিল না যখন এই বক্তব্যগুলো আসতো, সেই হিসাবে এখন বলা যায় এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সাংবাদিকদের দর্প যেন চূর্ণ না হয়। আপনারা যদি রাষ্ট্র কাঠামোয় সংস্কার চান, সংস্কারকৃত সমাজ চান, সংস্কারকৃত রাষ্ট্র চান, গণতান্ত্রিক সংস্কার চান, সর্বপর্যায়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চান, আপনারাই পারবেন। আপনারাই সমাজের দিক নির্দেশক। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করার সময় ড্রাইভিং সিটে থাকে, কিন্তু সেই ড্রাইভিং সিটকে আপনারা পথ নির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে। যেই দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে, প্রথম আলো, ডেইলি স্টার, যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন, যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এইভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে? তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি। নতুন তো নয়, অনুমান করা উচিত ছিল। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে
দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার মবুক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এখন আমাদের বিষয়বস্তুতে আসি। বাংলাদেশের মানুষের মনে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে বলে আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী, 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে। প্রত্যাশা এখানে হিমালয় সম। আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্রায়ন চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি, এটা আপনাদের কাছে কামনা করি। আমাদের আজকের আপনাদেরকে দাওয়াত দেওয়ার একটা আলাদা উপলক্ষ তো আছেই, সেটা আপনারা দেখেছেন। এখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। আমি নিজেও 9.5 বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোন স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন আশা করি। এখানে আপনারা, আমি মনে করি আপনারা যখন কথা বলবেন সেই লক্ষ্যেই বলবেন। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা জানাবো, সারা জাতি অভ্যর্থনা জানাবে, সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে আহ্বান করার একটা বাহানা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে। এই এডহেশন বলি বা কোহেশন বলি, যা কিছুই বলি, সেটা করার দায়িত্ব আমাদের চেয়ে আপনাদের বেশি। যদি আপনারা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং সংস্কারকৃত সমাজ নির্মাণের প্রতি যদি আপনারা প্রতিশ্রুত থাকেন, ইনশাআল্লাহ, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দয়া করে আমাদেরকে অর্পণ করেন, তখন আপনাদের কাছে আমরা
এখনই এই প্রত্যাশা দিতে পারি যে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই। ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব। আমি এই কথা বলে আমাদের বন্ধু সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অনুরোধ করব, আপনি আপনার বক্তব্য রেখে এবং পাভেল ভাই আপনার বক্তব্য রেখে সংক্ষিপ্তভাবে আমাদের যারা মেহমান তাদের পরামর্শমূলক উপদেশমূলক বক্তব্য আমরা শুনতে চাইব। আসসালামু আলাইকুম।